গল্পের শুরু হয় বাল্টিমোর শহরের এক গোপন সরকারি গবেষণা কেন্দ্রে। সেখানে আমরা অ্যালিসা নামের একটি মেয়েকে দেখি। অ্যালিসা কথা বলতে পারে না, আর তার দুনিয়া সীমাবদ্ধ এক ছোট্ট অ্যাপার্টমেন্টের চার দেয়ালের মধ্যে। না কোনো পরিবার, না কোনো ঘনিষ্ঠ বন্ধু। তার জীবন ঘড়ির কাঁটার মতো একঘেয়ে ছন্দে ঘুরে চলে। সকালে ওঠা, ঘরের কাজ করা, রাতে ডিউটিতে যাওয়া, আর প্রতিটি মুহূর্ত একাকিত্বে ভরা। অ্যালিসা জন্ম থেকেই অনাথ। জন্মের পরই কেউ তাকে নদীর ধারে ফেলে দিয়েছিল। কেউ একজন তাকে উদ্ধার করে এক অনাথ আশ্রমে ভর্তি করে দেয়। সেখানে কেটেছে তার শৈশব। তার গলায় ছোটবেলা থেকেই একটা দাগ আছে। ডাক্তারদের মতে সেই আঘাতেই স্বরযন্ত্র নষ্ট হয়ে গেছে, তাই সে কথা বলতে পারে না। কিন্তু অ্যালিসা কখনোই এটাকে নিজের দুর্বলতা মনে করে না। সে আত্মসম্মান বোধে ভরা এক মেয়ে ছিল এবং জীবিকা হিসেবে সরকারি গবেষণা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। তার জীবনে দুইজন মানুষ ছিল। এক তার প্রতিবেশী জাইলস, মধ্যবয়সী একাকী মানুষ যিনি বিজ্ঞাপনের পোস্টারে আঁকতেন। আরেকজন তার সহকর্মী জেলডা, যে অ্যালিসার ইশারায় ভাষা বুঝত এবং তার সহকারী। এটা ছিল 1960-এর দশক, যখন আমেরিকা আর রাশিয়ার মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল। দুই দেশই পরাশক্তি হওয়ার দৌড়ে একে অপরের উপর গুপ্তচর বৃত্তি চালাত। অ্যালিসা যে গবেষণা কেন্দ্রে কাজ করত, সেখানে এক গোপন পরীক্ষা চলছিল। সেই রাতে অ্যালিসা ও জেলডা গোপন ল্যাবের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল। তখনই কর্নেল রিচার্ড তার টিম নিয়ে সেখানে আসে। আজ থেকে রিচার্ড সেখানে এক গোপন গবেষণা শুরু করতে যাচ্ছিল। সে একটি বড় ট্যাঙ্কে করে এক জীবন্ত প্রাণী এনেছিল। ট্যাঙ্কটি শক্ত কাঁচের তৈরি। ভেতরের জল ঘোলা হওয়ায় তার ভিতরে ঠিক কি আছে তা বোঝা যাচ্ছিল না। রিচার্ড ও তার বিজ্ঞানীরা আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। এদিকে অ্যালিসা কৌতূহল বশত ট্যাঙ্কের ভেতর তাকিয়ে দেখে। সে হাত রাখে কাঁচের উপর। হঠাৎই কুমিরের মতো এক ক্রিয়েচার ভেতর থেকে কাঁচে আঘাত করে। অ্যালিসা ভয় পেয়ে পিছিয়ে আসে। তখনই সিকিউরিটি ইনচার্জ ফ্লেমিং এসে অ্যালিসা ও জেলডাকে ল্যাব থেকে বের করে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। কয়েকদিন পর তারা করিডোরে কাজ করছিল। তখন রিচার্ড ভীষণ আহত অবস্থায় ল্যাব থেকে বেরিয়ে আসে। তার দুইটি আঙুল কাটা, হাত থেকে রক্ত ঝরছে। বিজ্ঞানীরা দৌড়ে আসে, তাকে হাসপাতালে নিয়ে যায়। অ্যালিসা ও জেলডাকে এ বিষয়ে চুপচাপ থাকতে বলে। নিশ্চয়ই গোপন কিছু রিসার্চ চলছে। অ্যালিসার কৌতূহল আরো বেড়ে যায়। কিছুক্ষণ পর যখন তারা লাঞ্চ করছিল, ফ্লেমিং এসে বলে, তোমাদের এখনই ল্যাব পরিষ্কার করতে হবে। ভেতরে সর্বত্র রক্ত ছড়িয়ে আছে। তারা কাজে লেগে যায়। অ্যালিসা সেখানে রিচার্ডের কাটা আঙুল দুটি খুঁজে পায়, কিন্তু তাতে সে না ভয় পায় না ঘৃণা করে। নির্ভয়ে হাতে তুলে প্যাকেটে ভরে রাখে। এই সময় অ্যালিসা অনুভব করে কাঁচের এক চেম্বারের ভেতরে যেন কিছু নড়ছে। জল ময়লা, কিন্তু কিছু একটা ছায়া দেখা যাচ্ছে। অ্যালিসা কাছে যায় আর অবাক হয়ে দেখে জলের মধ্যে এক অদ্ভুত জীব বন্দী, যার অবয়ব আধা মানুষ আধা জলজ প্রাণীর মতো। অ্যালিসা হতভম্ব হলেও ভয় পায় না। সে কাছে হাত রাখে। প্রাণীটি তাকেও দেখে হাত বাড়ায়। হঠাৎই কারোর শব্দ শুনে প্রাণীটি সরে যায়। অ্যালিসাও পিছিয়ে আসে। ঠিক তখনই জেলডা ও ফ্লেমিং ভেতরে আসে আর অ্যালিসা কাটা আঙুলগুলো ফ্লেমিং এর হাতে তুলে দেয়। পরের রাতেই সবাই চলে গেলে অ্যালিসা চুপচাপ ল্যাবে ঢোকে। এবার সে সেদিনের সেই প্রাণীটির জন্য সিদ্ধ ডিম নিয়ে এসেছে। দেখে প্রাণীটিকে এক জল ভর্তি পুলে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। অ্যালিসা ডিমের খোসা ছাড়িয়ে তাকে দেখায়। কৌতূহলে জল থেকে উঠে আসে। অ্যালিসা এক কামড় খেয়ে তাকে বোঝায় যে এটা খাবার। তারপর একটি ডিম তার দিকে বাড়িয়ে দেয়, কিন্তু প্রাণীটি অদ্ভুত আওয়াজ করে ওঠে। অ্যালিসা ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু সাহস হারায় না। সে ইশারায় কিছু একটা বোঝায়। তারপর ডিমটা পুলের ধারে রেখে চলে যায়। প্রাণীটি দ্রুত তা কুড়িয়ে নিয়ে আবার জলে চলে যায়। অ্যালিসা মৃদু হেসে ফিরে আসে। পরদিন রিচার্ড তাকে ও জেলডাকে ডেকে বলে, তোমরা নিশ্চয়ই সেই প্রাণীটিকে দেখেছো যে আমার উপর হামলা করেছিল। আমি একে অ্যামাজনের নদী থেকে ধরেছি, তাই সাবধান থেকো। এটা খুব বিপজ্জনক। কখনো এটাকে মানুষ ভাবার ভুল করো না। রিচার্ডের কথায় ভয় না পেয়ে অ্যালিসার মনে প্রাণীটার জন্য সহানুভূতি জন্মায়। এরপরের রাতে অ্যালিসা আবার আসে। এবার সঙ্গে মিউজিক প্লেয়ার আনে। পুলের ধারে ডিম রেখে গান চালিয়ে দেয়। সুর শুনে প্রাণীটি ধীরে ধীরে উঠে আসে। মুগ্ধ হয়ে তার দিকে তাকায়। সেদিন থেকে তাদের মধ্যে এক নীরব বন্ধুত্ব তৈরি হয়। প্রতিদিন রাতে অ্যালিসা তার জন্য ডিম আনে, নতুন নতুন গান শোনায়
সময়ের সঙ্গে সঙ্গে প্রাণীটি অ্যালিসার ইশারার ভাষা শিখে নেয়। তাদের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। একদিন চিফ সায়েন্টিস্ট রবার্ট তাদের দেখে ফেলে। সে বুঝতে পারে এই প্রাণী কোনো সাধারণ জন্তু নয়, বরং মানুষের মতনই এরও বুদ্ধি আছে। রবার্ট আসলে একজন রুশ গুপ্তচর, যার আসল নাম দিমিত্রি। সে পরে রুশ সঙ্গীদের জানায় এই প্রাণী সঙ্গীত বোঝে, ভাষা বোঝে, বুদ্ধিমানও হতে পারে। আমেরিকানরা যদি একে কাজে লাগায় আমরা হেরে যাব। যদি তারা না নিয়ে যেতে পারে তাহলে বাধ্য হয়ে প্রাণীটিকে হত্যা করতে হবে, যাতে কেউই একে ব্যবহার করতে না পারে। রবার্টের মন দ্বিধায় ভরে ওঠে। এদিকে রিচার্ড প্রাণীটিকে নির্মমভাবে নির্যাতন করতে থাকে, তার ভেতরকার জাদু শক্তি আছে কিনা যাচাই করার জন্য। এক রাতে অ্যালিসা দেখে প্রাণীটি শিকলে বাঁধা রক্তাক্ত অবস্থায় রয়েছে। সে কেঁদে ফেলে। রিচার্ড ও এক জেনারেল এসে প্রাণীটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা আলোচনা করতে থাকে যে প্রাণীটিকে কেটে রিসার্চ করে দেখতে হবে কিভাবে জলে ও স্থলে বাঁচে। অ্যালিসা বুঝে যায় কাল সকালেই প্রাণীটিকে মেরে ফেলা হবে। সে জাইলসকে ইশারায় জানায় আমাকে ওকে বাঁচাতে হবে। জাইলস প্রথমে রাজি না হলেও পরে বুঝতে পারে অ্যালিসার চোখে ভালোবাসা আছে। সে সাহায্য করতে রাজি হয়। তারা পরিকল্পনা করে রাতে প্রাণীটিকে চুরি করবে। রবার্টও গোপনে সাহায্য করতে রাজি হয়। সে একটি যন্ত্র দেয় যা 5 মিনিটের জন্য বিদ্যুৎ বন্ধ করে দেবে। পরের ভোরে পরিকল্পনা অনুযায়ী অ্যালিসা ও রবার্ট প্রাণীটিকে মুক্ত করে লন্ড্রি কার্টে লুকিয়ে ফেলে। রবার্ট ফিউজ বক্সে ডিভাইস লাগিয়ে বিদ্যুৎ বন্ধ করে দেয়। জাইলস বাইরে ভ্যানে অপেক্ষা করতে থাকে। নিরাপত্তা রক্ষী তাকে সন্দেহ করলেও রবার্ট এসে তাকে বাঁচায়। 3 জন মিলে প্রাণীটিকে সফলভাবে নিয়ে পালায়। অ্যালিসা প্রাণীটিকে নিজের অ্যাপার্টমেন্টে এনে বাথটাবে রাখে। রবার্টের দেওয়া পদার্থ জলে মেশায়। প্রথমে প্রাণীটি নিস্তেজ হয়ে পড়লেও পরে প্রাণীটি আবার জীবিত হয়ে ওঠে। অ্যালিসা হাফ ছেড়ে বাঁচে। এদিকে রিচার্ড পাগলের মতো তাকে খুঁজতে থাকে। জেনারেল হুঁশিয়ারি দেয় ওই প্রাণী না পেলে তোমার চাকরি যাবে। অ্যালিসা পরিকল্পনা করে প্রাণীটিকে 10 নভেম্বর নদীতে ছেড়ে দেবে। ততদিন সে ও জাইলাস প্রাণীটির যত্ন নেয়। এক রাতে জাইলাস ঘুমিয়ে পড়লে প্রাণীটি বাথরুম থেকে বের হয়ে জাইলাসের বিড়ালকে মেরে ফেলে। আওয়াজ শুনে জাইলাস এলে ভয় পেয়ে প্রাণীটি জাইলাসকে আঁচড় দিয়ে পালিয়ে যায়। জাইলাস অ্যালিসাকে কল করে ডাকে। অ্যালিসা এসে দেখে প্রাণীটি জাইলাসকে আক্রান্ত করে পালিয়েছে। অ্যালিসা প্রাণীটিকে খুঁজতে বের হয়। একটি সিনেমা হলের বাইরে প্রাণীটির রক্তমাখা হাতের ছাপ দেখে ভিতরে ঢুকে দেখে প্রাণীটি নিচতলায় সিনেমা হলে দাঁড়িয়ে ছবি দেখছে অবাক হয়ে। অ্যালিসা তাকে শান্ত করে বাড়ি ফিরিয়ে আনে। জাইলাসকে আহত দেখে পরে প্রাণীটি তার মাথায় হাত রাখে আর নিজের মাথায় জাইলাসের হাত রাখে। সঙ্গে সঙ্গে তার শরীর থেকে নীল আলো জ্বলে ওঠে। জাইলাস অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর প্রাণীটি জাইলাসের ক্ষত স্থানে হাত রাখে। জাইলাস বুঝতে পারে প্রাণীটি নিজের কাজের জন্য অনুশোচনা বোধ করছে। তার মনে হয় এটাই তার হয়তো ক্ষমা চাওয়ার উপায়। পরের দিন দেখে তার ক্ষতস্থান একেবারে সেরে গেছে। দেখে মনে হয় আগে তার কোনো ক্ষত ছিলই না, আর তার মাথায় যে টাক ছিল সেখানে চুল গজাতে শুরু করেছে। জাইলাস বুঝতে পারে প্রাণীটির মধ্যে আসল কিছু অদ্ভুত শক্তি রয়েছে। এদিকে প্রাণীটি অ্যালিসাকে ভালোবাসতে শুরু করলো, আর অ্যালিসাও তাকে ভালোবাসতে লাগলো। তাদের সম্পর্ক কেবল মনে সীমাবদ্ধ রইল না, দেহেও তাদের বন্ধন তৈরি হয়ে গেল। অ্যালিসার কাছে মনে হচ্ছিল সে অবশেষে নিজের জীবনের সঙ্গী খুঁজে পেয়েছে। তারা দুজনেই একে অপরের সঙ্গে খুব সুখে ছিল। এদিকে রিচার্ড প্রাণীটিকে খুঁজে বের করার জন্য সর্বশক্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। তার সন্দেহ ছিল রবার্টই হয়তো প্রাণীটিকে গায়েব করেছে, কারণ শুরু থেকেই রবার্ট তার হত্যার বিরোধী ছিল। তাই রিচার্ড রবার্টের উপর নজর রাখতে শুরু করে। অন্যদিকে রবার্টের রুশ সহকর্মী ভাবছিল যে রবার্ট হয়তো তার কাজ শেষ করে সেই প্রাণীটিকে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। তারা রবার্টকে প্রতিশ্রুতি দিয়েছিল শীঘ্রই তাকে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে। তারপর এলো সেই দিন। শহরে প্রবল বৃষ্টি শুরু হলো আর নদী উপচে উঠল। অর্থাৎ এখন সেই প্রাণীকে মুক্তি দেওয়ার সময় এসে গেছে। কিন্তু অ্যালিসা তাকে এত ভালোবাসত যে তাকে ছেড়ে যাওয়ার ভাবনাতেই ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। তবুও সে জানতো যদি প্রাণীটিকে মুক্ত না করে তবে রিচার্ড একদিন না একদিন তাকে খুঁজে বের করে মেরে ফেলবে। অন্যদিকে রবার্টের দেশ ছাড়ার সময় এসে গেছে। রুশ এজেন্টরা তাকে এক নির্জন স্থানে দেখা করতে ডেকেছিল, কিন্তু রবার্ট জানতো না রিচার্ড তাকে অনুসরণ করছে। রবার্ট সেখানে পৌঁছালো। কিছুক্ষণ পর তার 2 রুশ সঙ্গীও আসে এবং বন্দুক বের করে তাকে গুলি করে দেয়। রবার্ট মাটিতে লুটিয়ে পড়ে। আসলে তাদের নিয়মই ছিল
কাজ শেষ হলে গুপ্তচরদের মেরে ফেলা, কিন্তু তারা রবার্টকে শেষ করার আগেই রিচার্ড সেখানে পৌঁছে যায় এবং সেই 2 রুশ এজেন্টকে গুলি করে মেরে ফেলে। তারপর সে আহত রবার্টের কাছে গিয়ে তাকে নির্যাতন করে জানতে চায় প্রাণীটা কোথায়। রবার্ট মৃত্যুর মুখে হেসে ফেলে এবং বলে, তুমিও এখন ভাবছো আমি সেই প্রাণীটিকে চুরি করেছি, আসলে তোমারই পরিচ্ছন্ন কর্মীরা এটা করেছে। একথা শুনে রিচার্ড বুঝে যায় সবকিছুই অ্যালিসা আর জেল্ডার কাজ, কারণ শুধু ওদের কাছেই ল্যাবের গোপন কক্ষের প্রবেশাধিকার ছিল। রিচার্ড রবার্টকে গুলি করে মেরে ফেলে এবং সঙ্গে সঙ্গে জেল্ডার বাড়িতে পৌঁছায়। সেই সময় জেল্ডা তার স্বামীর সঙ্গে ছিল। রিচার্ড তাকে জিজ্ঞেস করে সেই প্রাণীটা কোথায়, কিন্তু জেল্ডা কোনোভাবেই সত্যি বলতে রাজি হয় না। তার স্বামী ছিল ভীতু মানুষ। রিচার্ডের রাগ দেখে সে সবকিছু ফাঁস করে দেয়, জানায় প্রাণীটি অ্যালিসার কাছেই আছে। রিচার্ড সঙ্গে সঙ্গে অ্যালিসার বাড়ির দিকে রওনা দেয়। সে চলে যেতেই জেল্ডা দ্রুত অ্যালিসাকে ফোন করে সব জানিয়ে দেয়। অ্যালিসা ও জাইলস সঙ্গে সঙ্গে প্রাণীটিকে নিয়ে পালানোর প্রস্তুতি নিতে থাকে, কিন্তু মুহূর্তের মধ্যেই রিচার্ড সেখানে পৌঁছে যায়, কিন্তু এসে কাউকে দেখতে পায় না, কারণ অ্যালিসা ও জাইলস ইতিমধ্যেই প্রাণীটিকে নিয়ে নদীর দিকে রওনা দিয়েছে। তাদের না পেয়ে রিচার্ড রেগে আগুন হয়ে যায়। তখনই তার চোখ পড়ে অ্যালিসার ক্যালেন্ডারে। সঙ্গে সঙ্গে সে বুঝে যায় অ্যালিসা প্রাণীটিকে মুক্তি দিতে নদীর ধারে গেছে। ওদিকে অ্যালিসা ও জাইলস প্রাণীটিকে নিয়ে নদীর পাড়ে পৌঁছে যায়। অ্যালিসা চোখের জল লুকিয়ে প্রাণীটির শেষ বিদায় জানায় এবং চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়, কিন্তু ঠিক সেই সময় রিচার্ড সেখানে পৌঁছে যায়। সে প্রথমে জাইলসকে আঘাত করে অচেতন করে ফেলে, তারপর বন্দুক তুলে একসঙ্গে প্রাণী আর অ্যালিসা দুজনকে গুলি করে দেয়। সেই সময় জাইলস জ্ঞান ফিরে পায় এবং একটি কাঠের চেলা দিয়ে রিচার্ডকে আঘাত করে অচেতন করে ফেলে। এরপর সে দৌড়ে অ্যালিসার কাছে যায়। জাইলস তাকে বুকে জড়িয়ে কেঁদে ওঠে। হঠাৎই সেই প্রাণীর শরীর থেকে আলো ঝলমল করে ওঠে। সে জীবিত হয়ে ওঠে, নিজের বুকের ক্ষত স্পর্শ করে সেই মুহূর্তেই সুস্থ হয়ে ওঠে। এই সময় রিচার্ডও ওঠে এবং আবার বন্দুক রিলোড করতে থাকে। আচমকা প্রাণীটি তার দিকে এগিয়ে এসে এক নখের আঘাতে তার গলা চিড়ে দেয়। রিচার্ড কাঁপতে কাঁপতে সেখানেই মারা যায়। তারপর প্রাণীটি অ্যালিসার কাছে এসে তার দেহকে কোলে তুলে নিয়ে জলে নেমে যায়। তারা দুজন দ্রুত গভীর জলের মধ্যে তলিয়ে যেতে থাকে। হঠাৎ প্রাণীটি অ্যালিসার কাছে এসে তার গলার 2 পাশে থাকা দাগের উপর হাত রাখে এবং তাকে আলতো করে চুমু খায়। পরের মুহূর্তেই অ্যালিসা জেগে ওঠে আর তার গলায় সেই দাগ দুটো মাছের মতো ফুলে গিয়ে ফুলকা হয়ে ওঠে। এখন অ্যালিসা সেই ফুলকার সাহায্যে জলের নিচে নিঃশ্বাস নিতে পারছে। তারা একে অপরকে আলিঙ্গন করে নেয় এবং সমুদ্রের গভীরে মিলিয়ে যায়। এই সুন্দর মিলনের সাথেই গল্পের পরিসমাপ্তি ঘটে।